নমস্কার, আমি রাজা বাস্কে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কানলা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। আমি ইপিসি 3 ই কন্টেন্ট হিসেবে সপ্তম শ্রেণীর চিরদিনের কবিতাটিকে বেছে নিয়েছি। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। কবিতাটি পড়ার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। লেখক সুকান্ত ভট্টাচার্যের জন্ম হচ্ছে 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট এবং তার মৃত্যু 1947 খ্রিস্টাব্দে 18ই মে এবং জন্মগ্রহণ করেন কলকাতায়। তার আদি বাড়ি যদিও বা বাংলাদেশে। তার পরিচিতি নাম হলো কিশোর কবি। কিশোর কবি বলার কারণ হলো তিনি অল্প বয়সেই মারা যান, মাত্র 23 বছর বয়সে। তিনি এই 23 বছর বয়সেই অনেক কবিতা বা গল্প লিখেছেন। আর কবি যে ধরনের কবিতা লিখতেন বা তার মানসিকতা হলো স্বদেশপ্রেম, সমাজ সচেতন, মানবতাবাদ, এই সমস্ত ধরনের তিনি কবিতা লিখতেন। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো ছাড়পত্র, ঘুম নেই, মিঠে কড়া আর পূর্বাভাস। এই কবিতাটির উৎস বা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো ঘুম নেই কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর 1950 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়। এই কবিতার মূল বক্তব্য হলো দুর্ভিক্ষের প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশ বলতে তৎকালীন বাংলাকেই বলা হয়েছে। স্বাধীনতার পূর্ব ঐতিহাসিক প্রেক্ষাপট হলো দুর্ভিক্ষ, মন্বন্তর বা অকাল। এই দুর্ভিক্ষের বিষয় নিয়েই কবি এই কবিতাটি লিখেছেন। আমরা জানি আমাদের দেশে আর দেখা দিয়েছিল। একটি হচ্ছে 76-এর মন্বন্তর আর একটি হচ্ছে 50-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরটি 1176 বঙ্গাব্দে হয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল 76-এর মন্বন্তর। এর মূল কারণ ছিল প্রাকৃতিক কারণ ও দ্বৈত শাসন ব্যবস্থা। 50-এর মন্বন্তরটি 1943 খ্রিস্টাব্দে হয়েছিল বলে এর নাম 50-এর মন্বন্তর রাখা হয়েছিল। এই মন্বন্তরের মূল কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পোড়ামাটির নীতি বা কালোবাজারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সময়কার মানুষের বাস্তব অবস্থাটি তিনি তার এই কবিতাটির মধ্যে তুলে ধরেছেন। সেই সময় মানুষ যে কীভাবে তাদের জীবনযাপন করতেন, তাদের জীবিকা নির্বাহ করতেন, কাজের খোঁজে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছেন, সেই কথাগুলিই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। এবং শহরে গিয়ে শুধুমাত্র কাজের খোঁজে নয়, কাজের খোঁজে করতে গিয়ে কত শত শত মানুষ মারা যাচ্ছেন। বাংলার মানুষের এই যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই সমস্তই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। কবিতাটির প্রথমেই আমরা দেখতে পাবো কবি বলছেন, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। এখানে বৃষ্টিমুখর বলতে কবি বুঝিয়েছেন যেখানে অনবরত বৃষ্টি হয় বা সবসময়ই বৃষ্টি হয়। আর লাজুক গায়ে বলতে কবি বোঝাতে চেয়েছেন আমরা যেভাবে বা মেয়েরা লজ্জা পেলে যেভাবে নিজেদের মুখ ঢাকে, সেরকমই বর্ষায় সেই গ্রামটি সবুজ গাছপালায় ভরে গিয়ে যেন লজ্জা নিবারণ করছে। আর এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। আমরা জানি ঘড়ি অনবরত সবসময়ই ঘুরে চলে, কিন্তু যখন বন্ধ হয়ে যায় তখন সমস্ত কাঁটাগুলো যেন থেমে যায়। আর সেরকমই বৃষ্টিও যেন এই গ্রামে এসে থেমে গেছে। আবার কবি বলছেন সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। কারণ সবুজ মাঠের মধ্যে দিয়ে যে আলপথটি থাকে, মানুষজন যেটা দিয়ে হাঁটাচলা করে, সেই পথটিও সবুজ ঘাসে ভরে গেছে। তাই কবি বলছেন পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। এরপর আমরা দেখব কবি এখানে বলছেন জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি।
দূরে বাঁশঝাড়ের আত্মদানের সাড়া, পচা জল আর মশর অহংকারী, নীরব এখানে অমর কিষাণপাড়া। কবি এই 4 লাইনের মধ্যে দিয়ে তিনি তার কল্পচিত্রটি অঙ্কন করেছেন। জোড়াদিঘি, তার পাড়ে আমরা অনেক তাল গাছের সারি আমরা দেখতে পাই। তো সেখানেও আবার দেখতে পাবো কোনো একটি বাঁশঝাড় যেন কোনো দিঘির দিকে বা জলের দিকেই নুইয়ে পড়েছে, যেন কবির মনে হচ্ছে যেন এই দুর্ভিক্ষের দিনে সেই বাঁশ গাছটিও যেন সে আত্মদান বা আত্মহত্যা করতে চাইছে, তাই সে জলের দিকে আরও নুইয়ে পড়ছে। আর সেখানে 12 মাস জল থাকার কারণে সেই জলগুলি পচা হয়ে গিয়ে সেখানে মশা তৈরি করেছে। আর এই যে একটি কিষাণ পাড়া বা নীরব সেখানে, কারণ মশার অহংকার বেড়ে গেছে। এরপর কবি বলছেন, এই গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই গ্রামে নতুন সবুজ ঘাগড়া পড়ে। কবি এখানে মজা নদী বলেছেন। মজা নদী বলতে বুজে যাওয়া নদী। যে নদী বুজে যায় বা পানায় ঢাকা পড়ে যায়, সেই নদী তো জল পেলে সে বন্যা ডেকে আনবেই। আর এতই বন্যা হয়ে গেছে যেন গ্রামগুলি পুরো ডুবে যাচ্ছে। তাই কবি বলছেন বর্ষায় আজ এই নদীটি গ্রামের সঙ্গে যেন বিদ্রোহ করছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। আমরা জানি গোয়ালে গরু থাকে আর গরু খায় ঘাস। তো এতই সবুজ ভরে গেছে, সেই ঘাসগুলোও যেন গোয়ালে থাকা গরুগুলিকে ইশারা দিচ্ছে যে আমরা আসছি বা আমরা যাচ্ছি। এরপর কবি যখন বলছেন এই গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে। ঘাগড়া সাধারণত মেয়েদের একটি পোশাক। তো এখানে সবুজ ঘাগড়া বলতে চারিদিকে যে সবুজে ভরে গেছে এই কথাটি কবি বোঝাতে চেয়েছেন। এরপর কবি বলছেন, রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা সাকে, কিষাণকে ঘরে পাঠাই যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জল করে জনমত। তো কবি এখানে রাত্রিকে স্বাগত জানাচ্ছেন সন্ধ্যার সাকে। আমরা জানি সবাই বাড়িতে আমরা সন্ধেবেলায় সন্ধে দিই বা শাঁখ বাজাই। সেই সন্ধে দেওয়ার মধ্যে দিয়ে বা শাঁখ বাজানোর মধ্যে দিয়ে আমরা রাত্রিকে স্বাগত জানাচ্ছি। কিষাণকে ঘরে পাঠায়, মানে কৃষক যখন কাজ বাজ করে সে তার ঘরে যায়, সে আলপথ দিয়ে সে যায়। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। তো কবি এখানে বলছেন মানুষজন কাজবাজ করে যখন সন্ধেবেলায় তারা এক জায়গায় বসে থেকে কথা বলে বা আলোচনা করে, সেই জায়গাটা হচ্ছে বুড়ো বট গাছ। তাই সেই বুড়ো বট গাছও যেন একে অপরকে ডাকছে, বলছে তোমরা এসো। এরপর কবি বলছেন, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এই গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। তো দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে বলতে কবি বলেছেন সেখানকার মানুষ এতই নিরীহ বা খেতে পায় না, সেখানকার মানুষ ভিক্ষা করলেও যেন ভিক্ষা পায় না, সেই রকম অবস্থা তাদের হয়ে গেছে। সারাদিনে দুমুঠো খাবার জোটে না। তাই কবি সেই গ্রামটিকে দুর্ভিক্ষের আঁচল জড়ানো একটি গা বলেছেন। এই গ্রামের লোক আজও সব কাজ করে। এত দুর্ভিক্ষ থাকার পরও সেখানকার মানুষ সকাল থেকে সন্ধে অবধি নিজের কাজ নিজেরা ঠিক করে নেয়। আর কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, সেই কৃষক বধূরা তারা নিজের কাজ বা ঢেঁকিকে নাচাচ্ছে পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। এরপরেও এত দুর্ভিক্ষর পরেও সমস্ত ঘরে নিজেদের দ্বীপ জ্বলে ওঠে। আর সেখানকার মানুষও এখনও সেই দুর্ভিক্ষের মধ্যেও নিজেদের আনন্দ খোঁজার চেষ্টা করছে। এরপর কবি বলছেন, রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। তো এখানে কবি বলেছেন যে
ঠাকুমা তার নাতনিকে গল্প শোনাচ্ছেন। না কি গল্প শোনাচ্ছেন না, সেই দুর্ভিক্ষের কারণে যে কত মানুষ মারা গেল, অকালেতে মারা গেল, বা তাদের বয়স হয়নি, সেই সব মানুষগুলো যে মারা গেল, তারা কাজের খোঁজে শহরে গেল এবং শহর থেকে যারা ফিরে এলো না, এই যে মৃত্যুর কথা বা এই যে দিশাহারা হয়ে গেল যে মানুষগুলো, এই সমস্ত কথা সে তার নাতনিকে শোনাচ্ছে। আর এখানে দিশাহারা বলতে দিক ভ্রান্ত বলা হয়েছে, আর আকাল বলতে দুঃসময়ের কথা বলা হয়েছে। এরপর কবি বলছেন, এখানে সকাল ঘোষিত হয় পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষিরা কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। তো কবি এখানে বলতে চাইছেন যে গ্রাম বাংলা বা এই যে এই কিষাণ অমরপাড়া, এটি সকাল ঘোষিত হয় বা সকাল প্রচারিত হয় পাখির গানের মধ্য দিয়ে। আর কামার কুমোর তারা সবাই নিজেদের কাজে জুটে পড়ে। সারাটা দুপুর ক্ষেতের মধ্যে বা জমির মধ্যে যে চাষি কাজ করতে গেছে, সেই চাষির কানে একটানা সুন্দর মধুর একটি শব্দ যেন শুনতে পায়। সেই মধুর শব্দ যেন সেই পাখির কণ্ঠ থেকে উঠে আসছে, আর একটানা বিচিত্র সব ধ্বনি, এই বিচিত্র ধ্বনিই হলো পাখির কণ্ঠ, আরও নানান শব্দ। পর কবি এই কবিতার শেষ 4টি লাইনে বলছেন, হঠাৎ সেই দিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। তো কোনো একটি বধূ গ্রামে যখন জল আনবার পথে, সেই সময় এই কল বা টাইম কল এসব কিছু ছিল না, সেখানকার মানুষ নদী বা কোনো পুকুরের জলই আনতো। তো কোনো এক বধূ যখন জল আনতে যাচ্ছিল, তখন সে হঠাৎ যখন থমকে দাঁড়ায়, দেখে সবুজ ফসলগুলো বা সবুজ ফসল একটি সুবর্ণ যুগ আসে। এখানে সুবর্ণ যুগ বলতে মূল্যবান সময়, আর সবুজ ফসল বলতে ধানের জমিকেই বলা হয়েছে। সেই ধানের জমি দিক এই সবুজ ধানের শীষগুলো যেন বেড়ে উঠেছে, আর সেই ধানগুলো যেন হালকা সোনালি ভাব দেখা দিচ্ছে, আর সেই সবুজ ফসলই এখন সুবর্ণ যুগ। এই সুবর্ণ যুগের মধ্য দিয়ে কবি নতুন যুগ বা একটি নতুন যুগের সূচনা করেছেন। কবি এখানে সমগ্র কবিতা থেকে বোঝাতে চেয়েছেন যে মানুষ দুর্ভিক্ষের মধ্যে থাকা সত্ত্বেও প্রতিদিন এই মানুষগুলো নিজেদের কাজকর্ম ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছে। প্রতিদিন কামার নিজের কাজ করতে যাচ্ছে, প্রতিদিন কিষাণ তার জমিতে যাচ্ছে, আর তারা এক ফোঁটা আনন্দ খোঁজার চেষ্টা করছে। কবি তৎকালীন বাংলাদেশের বাস্তব চিত্রটি তিনি তার এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। পর আমি একটি কাজের পাতা তৈরি করেছি, সঠিক বানানটি বেছে নাও। আমি আমার প্রেজেন্টেশন শেষ করলাম। ধন্যবাদ।